হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো রক্তবীজ 2 রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুজোর 4টে বড় ছবি, 4টে বাংলা ছবি, এবং তার মধ্যে একটা আমার এখন দেখার সৌভাগ্য হলো, সেটা হচ্ছে রক্তবীজ 2। তো কেমন হলো রক্তবীজ 2? দেখুন, আমি যদি এক লাইনে এই সিনেমাটা রিভিউ করি না, তো বলবো যে এটা একটা লোক ঠকানো সিকুয়েল। এক্স্যাক্টলি তাই, যেটা শুনলেন, এটা একটা লোক ঠকানো সিকুয়েল। এবং দেখুন, আমি বহুরূপী দেখিনি, অতএব সেটা কেমন কমার্শিয়াল সিনেমা ছিল সেটা আমি বলতে পারছি না। যদিও ব্লকবাস্টার ছবি, তবে ওই বক্স অফিসের ইনকাম দেখে তো সবসময় বিচার করা যায় না সিনেমাটা কেমন হয়। তেমন আবার রিভিউ দেখে বিচার করা যায় না যে বক্স অফিসে কেমন কামাবে, বা রিভিউ দেখে ওটা সিনেমাকে জাজ করা যায় না। যাই হোক, তো কেমন লাগলো দেখুন। প্রথমত এই সিনেমাটা না, আমি যখন একটার পর একটা আপডেট পাচ্ছিলাম, প্রথম থেকে আমি একটু হতাশ হচ্ছিলাম, বাট ট্রেলার দেখে কিছুটা আশা জেগেছিল। কিন্তু ট্রেলারে ওই যে বলিউডের স্পাই ইউনিভার্সের গন্ধ, বলিউডে যেমন ভারত পাকিস্তান এক জায়গায় চলে আসছে সেই স্পাই ইউনিভার্সে, তেমনই এখানেও ঠিক ওই ভারত বাংলাদেশ এক জায়গায় চলে আসছে। ওই গন্ধটা না আমাকে একটু চিন্তায় ফেলেছিল। এবং আমি লিখে দিতে পারি যে এই যে ভারত বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক দেখানো হয়েছে না এখানে, সেটার জন্যই হয়তো অনেকের এই সিনেমাটা পছন্দ হবে না। যেটা একদম আমি সোজা সাপটাই বলবো যে ওই বিষয়টার জন্য হয়তো অনেকের পছন্দ হবে না। কারণ দুই দেশের রাজনীতি হোক বা সোশ্যাল মিডিয়া হোক, একটা বিশাল লড়াই কিন্তু চলেই, ঠিক আছে। এবং যার ফলে কিন্তু বিষয়টা যে অনেকের কাছে কনভিন্সিং মনে হবে না যে বাবা ভারত বাংলাদেশের একটা বন্ধুত্ব সম্পর্ক দেখাচ্ছে, হ্যাঁ জমছে না, সেটা কিন্তু হবে। এবং যার ফলে অনেকে কিন্তু সিনেমাটা পছন্দ করবে না। এবার সিনেমাটার ভালো দিক মন্দ দিক নিয়ে যদি কথা বলি, সিনেমাটার জন্য সামান্য কিছু ভালো দিক আমার কাছে রয়েছে এবং কিছু মন্দ দিক রয়েছে। দেখুন, এই সিনেমার যে প্রথম ভালো দিক সেটা হচ্ছেন অঙ্কুশ হাজরা। এবং গোটা সিনেমায় অঙ্কুশের যেরকম এফার্ট, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তার কাজ খুবই ভালো। ওই যতই লোকে তাকে বিশমাল বলে ট্রোল করুক না কেন, তিনি কিন্তু ভালো অ্যাক্টর। সেটা কিন্তু এর আগে তিনি তার ম্যাজিক সিনেমা দেখেছিলাম, সেখানে তিনি বুঝতে পেরেছেন যে তিনি খুব ভালো অভিনেতা, এবং এই সিনেমাতেও তিনি কিন্তু প্রমাণ করেছেন। তো অঙ্কুশকে কোনোভাবে আন্ডারস্টিমেট করা যাবে না, এবং আশা করবো যে পরবর্তীতে তিনি হয়তো আরও ভালো কাজ পাবেন, যেহেতু এই ছবিটা তার কাজটা ভালো হয়েছে। দ্বিতীয় যেটা ভালো দিক সেটা হচ্ছে শেষের 30 থেকে 40 মিনিট এই সিনেমাটা ভীষণ টানটা উত্তেজনা এবং বেশ কিন্তু জমে যায়। যার ফলে ওই যে লাস্ট ক্ল্যাশটা আবির আর অঙ্কুশের মধ্যে, সেটার জন্য যেভাবে বিল্ড আপটা দেওয়া হয়, মজা আসে এবং একটা টেনশন কিন্তু শেষের 30-40 মিনিটে ফিলটা হয়। আর ভালো দিক মোটামুটি কি করবো, আবিরের পারফরমেন্স ভালো, মিমি ঠিকঠাক। এর থেকে বেশি ভালো দিক আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। তার কারণ এই সিনেমাটা আমার ভালোই লাগেনি। এবার মন্দ দিকে ঢুকে যাচ্ছি। এর যে সবচেয়ে দুর্বল জায়গা সেটা হচ্ছে এই সিনেমাটার গল্প। প্রথম 1 ঘন্টা গল্প এগোয় না, এতগুলো ইভেন্ট ঘটছে পরপর। এবং এই যে বিভিন্ন জায়গায় ইভেন্টগুলো দেখাবে না, আপনার কিন্তু ওয়ার্ড 2 এর কথা মনে পড়বে। ওয়ার্ড 2 যেমন বিভিন্ন জায়গায় গিয়ে ইভেন্টগুলো দেখায়, একবার ওখানে চলে যাচ্ছে, একবার ওখানে চলে যাচ্ছে, এই ঘটনাটি সেরকমই। এবং প্রথম 1 ঘন্টায় তার স্ক্রিন প্লের মধ্যে একবার প্রেজেন্ট টাইম দেখাচ্ছে, একবার পাস্ট টাইমের ঘটনা দেখাচ্ছে। এর মধ্যে বেশ একটা হেরফের করে একটা বেশ ওই ব্রিলিয়েন্ট স্ক্রিন প্লে টাইপ করার চেষ্টা করেছে, যে আমরা আগের ঘটনা দেখাচ্ছি, প্রেজেন্ট দেখাচ্ছি, ফ্লিপ করতে করতে আমরা দেখাচ্ছি সিচুয়েশনগুলো, হয়তো লোকে দেখে খুব মজা হবে। কিন্তু যদি গল্পটা একবারেই না এগায়, তাহলে কিন্তু লোকে মজা হবে করে। এবং যার ফলে বাংলাদেশের সিকোয়েন্স ঢুকতে ঢুকতে প্রায় ইন্টারভ্যাল পেরিয়ে যায়, এবং তারপরে গিয়েও সিনেমাটা কিন্তু খুব একটা জমতে পারে না। দ্বিতীয় যেটা আর কি এই সিনেমা দুর্বল পয়েন্ট, সেটা হচ্ছে এই সিনেমায় বাকি চরিত্রগুলো স্পেস পায়নি। রক্তবীজের যে একটা বিষয় ছিল, যে সেখানে যেমন থ্রিলিং বিষয় ছিল, তেমনই যে পরিবারের প্রত্যেকটা চরিত্র, তাদের মধ্যে বন্ধন, তাদের মধ্যে সম্পর্ক, সেগুলো কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছিল। এবং এখানে এই যে অনুষ্কা মজুমদার আর ভিক্টর ব্যানার্জি, এই যে 2 ভাই বোনের যে সম্পর্ক, সেটাকে ভালোভাবে দেখানো হয়েছিল। এই সিনেমাতে অর্থাৎ রক্তবীজ 2-তে সেগুলো কোনোরকমভাবে জায়গায় পায়নি। গল্পটা শুধু গল্পটা এখানে কেন্দ্র করে এগিয়ে গেছে, যার ফলে যে বাকি যে চরিত্রগুলো সেগুলো কিন্তু কোনোরকম ইম্পর্টেন্স কিন্তু খুঁজে পাওয়া যায় না। এবং ভিক্টর ব্যানার্জি যতবার স্ক্রিনের সামনে
স্ক্রিন তার প্রেজেন্স হয় ততবারই ভারত বাংলাদেশ নিয়ে তার বক্তব্য, ততবারই ভারত বাংলাদেশ নিয়ে তার আর কি সম্পর্ক নিয়ে তার কথাবার্তা বলা ঘুরে ফিরে এগুলোই আসে, যার ফলে সেটা কিন্তু অনেকের কাছে একঘেয়ে মনে হবে। হ্যাঁ, দ্বিতীয় যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এই সিনেমাতে গল্প দিয়ে যেহেতু চালাতে পারেনি, গল্প দিয়ে যেহেতু হয়নি, তাহলে এমন হতে পারতো যে অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স সিনেমাটা উতরে দেবে, কিন্তু সিনেমাটা সেখানেও উতরায় না। আবিরের মধ্যে সেই হিরোইজমটা রয়েছে, কিন্তু একদম যে পাক্কা কমার্শিয়াল যে মানে অ্যাক্টারদের মতো হয়, দেবজিতের কথাই বলছি, তাদের মতো সেই হিরোইজমটা এখানে ফুটছে না, মানে এই ছবিতে ফুটে উঠছে না। আমি বহুরূপী তো দেখিনি, বলতে পারছি না। আমি রক্তবীজ দেখেছিলাম, সেখানে কিন্তু মজা পেয়েছিলাম, কিন্তু সেই ছবির মতো আবিরের এখানে কিন্তু একদমই সেই ইম্প্যাক্টটা নেই। এবং এই যে মিমির চরিত্রটা, তার যে আর কি আবিরের সঙ্গে যে আর কি কেমিস্ট্রি সাইডটা রয়েছে, সেটা বেশ বোকা বোকা। মানে আপনি একটা সিন ভাবুন, একটা সিন চলছে যেখানে একটা প্ল্যান নিয়ে কথা হচ্ছে, বা একটা ধরুন পুলিশের হয়তো কার্য রয়েছে বা পুলিশের কোনো তদন্ত রয়েছে, সেরকম পয়েন্টে যদি একটা মহিলা বা একটা অফিসার, মানে মহিলা অফিসার, সে যদি ইমাজিন করতে শুরু করে যে অমুক অফিসারটা আমার সাথে একটা রোম্যান্স করছে, কতটা বিষয়টা বিরক্তিকর লাগে। তো ওই পোর্শনটা আমার খুব বিরক্তিকর লেগেছে। একটা সিন রয়েছে এরকম সিন বোকা বোকা ওরকম রাখা হয়েছে, আমার পোষায়নি সেটা। কিছু এক্সট্রা সিন রয়েছে যেগুলো আমার মনে হয় না রাখলেও চলতো। এবং এখানে অঙ্কুশ আর কৌশানির যে কেমিস্ট্রি সাইডটা রয়েছে, সেটা কিন্তু আমার কাছে ঠিকঠাক মতো জমেনি। আর গানগুলো তো আমার একটাও ভালো লাগেনি, শুধু ওই ভিক্টর ব্যানার্জি বাংলাদেশ যাওয়ার সময় যে গানটা বাজে, সেটা তো মোটামুটি ভালো লাগে। এবং সিনেমাটা মোমেন্ট আসে যেখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই জায়গাটা তো একটু ভালো লাগে। আচ্ছা, এখানে আরটা যেটা দুর্বল জায়গা বলবো, যে আগের পার্টে একটু কমেডি পোর্শন ছিল কাঞ্চন মল্লিক আর মিমি চক্রবর্তীর ক্যারেক্টার দুটোর মধ্যে, হ্যাঁ, সেটা পর্যন্ত এখানে মিসিং হয়ে গেছে। যদিও কাঞ্চন মল্লিক তার যেরকম আর কি কথাবার্তা সেগুলো দিয়ে চেষ্টা করেছেন ভালো, কিন্তু যদি গল্পটাই দুর্বল হয়, এবং এই ধরনের ছবি একটা স্পাই অ্যাকশন থ্রিলার ছবি, সেখানে গল্পটাই আগে মেন। এবং এখানে বলিউডও ধরিয়েছে, সেটা আমাদের টাইগার 3 হোক বা পাঠান হোক, সেখানেও ধরিয়েছে। এবং আমাদের বাংলাতে এই রক্তবীজ 2 একটা অ্যাটেম্প্ট হলো, সেটা কিন্তু ধরিয়েই গেল। বহুরূপী আমি অনেকের কাছে শুনেছি যে ভালো ছবি নয়, মানে সেটা ভালো কমার্শিয়াল ছবি নয়, কিন্তু রক্তবীজ 2 আমার কাছে একটা প্রমাণ হয়ে গেল যে এই উইন্ডোজের তরফ থেকে যেসব কমার্শিয়াল ছবি সেগুলো কিন্তু একদম জমে না। তো আমি সম্পূর্ণরূপে হতাশ, এবং আমার কিন্তু সিনেমাটা একদম ভালো লাগেনি। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে যাই, যে আপনারা অনেকে হয়তো ভাবেন যে রক্তবীজ 3 কি আসছে, রক্তবীজ 3 কি হবে। তো দেখুন, ডেফিনেটলি রক্তবীজ 3 আসবে। এবং যেহেতু ওই যে রক্তের ফোঁটা দেখে যেহেতু 1000টা রক্তবীজ জন্মে যেতে পারে, তো রক্তবীজ 3 ডেফিনেটলি আসবে। এবং রক্তবীজ 3-এর জন্য যে আর কি ভিলেন হিসেবে যে অভিনেতাকে বাছা হয়েছে, আপনি সেখানে একটু মজা পেতে পারেন। তবে তার যে অ্যাপিয়ারেন্সটা, মানে তাকে তো একটা ক্যামিওতে তো একটা বিল্ড আপ দিতে হবে। আপনি রোলেক্সের ক্যামিওটা ভাবুন না, সেটা কত জোরালো ক্যামিও। ঠিক সেরকম একটা যে ক্যামিও দেওয়াটা, যদিও রোলেক্সের ক্যামিওটা আনএক্সপেক্টেড ছিল, এখানে তো আশা করাই যায় যে একটা মনির আলম গেলে আরটা আসবে, সেই আশাটাও একটু যদি জোরালোভাবে দেখানো যেত তাহলে কিন্তু জমে যেত। বাট যাকে আপনি মনির আলম হিসেবে দেখবেন, আপনি মস্তি পেয়ে যাবেন। তো এই ছিল আমার রক্তবীজ 2 রিভিউ। আমার তো মানে জমলো না ঠিক সিনেমাটা। আপনারা যারা দেখেছেন তারা কমেন্টে জানাবেন যে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে। আর এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।